থেকে করি না, সেক্ষেত্রে যদি নেক্সট ক্লাসটা আমরা রেকর্ড করি বা শেষ করে ইম্পর্টেন্ট ক্লাস আপনার কাছে যেটা মনে হয় এটা এটা যদি রেকর্ড করে ইম্পর্টেন্ট রাখেন ক্লাস, আমাদের জন্য, কারণ হচ্ছে তাহলে স্যার রেকর্ড করার নয়। এইটাতে আমরা আপনাদেরকে এখন দেখাবো যে রিপোর্ট রাইটিং কিভাবে করতে হয়, এবং এটার উপরে অ্যাসাইনমেন্ট থাকবে। তো অ্যাসাইনমেন্টে একটা বড় মার্কস থাকবে, সেই কারণে এই ক্লাসটার রেকর্ড রাখার প্রয়োজন আছে। আর হচ্ছে আগের যে চ্যাপ্টারটা শেষ করেছি ওটা তো থিওরিটিক্যাল ক্লাস, থিওরিটিক্যাল ক্লাসে নিজেরাও পড়ে নিতে পারবো। ওকে, তাহলে আমরা স্ক্রিন শেয়ারে দেখব। হ্যাঁ, ওকে, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। জি স্যার, স্ক্রিনে দেখেন এটা মূলত বিজনেস কমিউনিকেশন, আমাদের যদিও 201 নাম্বার। এখানে আমরা স্ক্রিনে দেখছি, দেখেন স্যার 202। হ্যাঁ, ওকে, ওটা একটু ঝামেলা আছে। রিপোর্ট রাইটিং স্যার এইটার মনে হয় আমাদেরকে পিডিএফটা স্যার দেওয়া হয়নি স্যার। এটার পিডিএফ আমি দিয়ে দেব। জি স্যার, এটার পিডিএফ দিয়ে দেব। তাহলে দেখেন আমরা স্ক্রিনে যেটা দেখছি, এখানে স্ক্রিনে দেখছি যে রিপোর্ট রাইটিং আমরা মূলত এখন দেখব। সেই রিপোর্ট রাইটিং এর আমার এখানে একটু বাফারিং করতেছে ল্যাপটপে। হ্যাঁ, আমরা এই রিপোর্ট রাইটিংটা কিভাবে লিখতে হয়, রিপোর্ট রাইটিং কিরকম, মানে কত ধরনের রিপোর্ট রাইটিং আছে, ফর্মাল, ইনফর্মালটা কিভাবে লিখতে হয়, এগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং রিপোর্ট রাইটিং এর প্রত্যেকটি পার্ট নিয়ে এখন আমরা কথা বলবো। এই তো হয়ে গেছে। দেখেন, আগে প্রথমে আমরা কি কি শিখবো সেটা এখানে একটু বলেছি, যে প্রথমে আমরা একটা রিপোর্টের ডেফিনেশনটা জানার চেষ্টা করব, কত ধরনের রিপোর্ট লেখা যায় সেটা দেখবো। এরপরে রিপোর্টের পারপাসটা কি হবে, আপনারা যারা পার্সোনাল কথা বলছেন তারা একটু সাউন্ড অফ রাখবেন। এরপরে আমরা দেখবো যে প্রিন্সিপালস অর ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড বিজনেস রিপোর্ট, অর্থাৎ একটি বিজনেস রিপোর্টের কি কি প্রিন্সিপাল মাথায় রাখা প্রয়োজন আছে। দেন প্রত্যেকটি পার্টস এন্ড এভরি এলিমেন্টস অফ আ ফর্মাল বিজনেস রিপোর্ট। আমি কি আপনাদেরকে মিউট করে দেব অটোমেটিক? ওকে স্যার, যেহেতু ইম্পর্টেন্ট ক্লাস আপনি মিউট করে দিতে পারেন স্যার। ওকে, আপনারা একটু সাইলেন্ট থাকার চেষ্টা করুন। দেন ওকে, তাহলে আমরা এখন দেখেন আমরা ক্লাসে চলে যাই। হোয়াট ইজ আ রিপোর্ট? রিপোর্টটা কি? A report is an objective and presentation of information in order to achieve some purpose. It is a basic management tool used in decision making. হ্যাঁ, মানে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এটা একটি বেসিক ম্যানেজমেন্ট টুলস। মানে কোন রকম ডিসিশন নিতে হলে একটা রিপোর্ট প্রথমে প্রেজেন্ট করতে হয়, তার মধ্যে অনেক ইনফরমেশন থাকে, যেটা উদ্দেশ্য থাকে একটি, মানে যে কোনো একটা অবজেক্টিভ পারপাস থাকে, যে এই পারপাসটা অ্যাচিভ করার জন্য মূলত কিন্তু একটি রিপোর্ট রেডি করা হয়। আমরা একজন সিএ ব্রাউন নামক একজন ব্যক্তি কি বলেছেন রিপোর্ট সম্বন্ধে সেই বিষয়ে একটু জানার চেষ্টা করি। সিএ ব্রাউন দেখেন বলেছেন যে আ রিপোর্ট is a communication from someone who has some information to someone who wants someone to use that information. এখানে দেখেন সামন বিষয়টা রয়েছে। তার মানে রিপোর্ট হচ্ছে একটা যোগাযোগ মাধ্যম, যেখানে ফ্রম সামন একজন থেকে, হু হ্যাজ সাম ইনফরমেশন যার কিছু তথ্য রয়েছে, টু সামন অন্য আরেকজনের জন্য, হু ওয়ান্টস সামন টু ইউজ দ্যাট ইনফরমেশন, মানে সেই ব্যক্তি যার এই ইনফরমেশনটার ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে। বুঝতে পেরেছেন? তার মানে রিপোর্ট হচ্ছে যে একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির কোন তথ্যটা প্রয়োজন সেই তথ্যটা নিয়ে একটি ইনফরমেশন প্রেজেন্টেশন। ঠিক আছে? জি স্যার। যিনি কথা বলছেন তাকে তো আমার এখানে বাফার করার কথা, কিন্তু তাকে তো দেখাচ্ছে না। ওকে, তারপরে আমরা দেখলাম কি যে রিপোর্ট কাকে বলে। এখন আমরা যার বইটা মূলত পড়ছি, আমরা কিন্তু আপনাদের বিজনেস কমিউনিকেশন মূলত এই
রেমন্ড ভি এ ল্যাসিকারের বইটা কিন্তু আমরা ফলো করছি। আমি আপনাদের যে যে বিষয়গুলো পড়াচ্ছি এটা মূলত ল্যাসিকারেরই বই থেকে নেওয়া। হ্যাঁ, রেমন্ড ভি এ ল্যাসিকার তিনি কি বলেছেন, বিজনেস রিপোর্ট is an orderly objective communication of factual information that serves some business purpose। তার মানে কি আগে যেটা বললাম এখনো সেইটা, কিন্তু এখানে আরেকটু ভালোভাবে বলেছে যে বিজনেস রিপোর্টটা হচ্ছে পর্যায়ক্রমিক, অর্ডারলি মেইনটেইন করা হয়, মানে যে যে পার্টটা আছে সেই পার্টটা অর্ডারলি মেইনটেইন করা হবে। অবজেক্টিভ কমিউনিকেশন অফ ফ্যাকচুয়াল ইনফরমেশন, মানে কমিউনিকেশনটা থাকবে মানে অবজেক্টিভ, মানে উদ্দেশ্যটা হচ্ছে কমিউনিকেশন করা। কিসের কমিউনিকেশন করা? কিছু ফ্যাক্ট, কিছু তথ্যর মানে ফ্যাকচুয়াল, মানে খুবই নির্ভরযোগ্য কিছু তথ্য, সেটাকে বিজনেস পারপাসে অন্য কাউকে, অন্য কারোর কাছে সার্ভ করা বা অন্য কারোর কাছে পৌঁছানোকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এরপর দেখেন ডিফারেন্ট টাইপস অফ রিপোর্ট। রিপোর্ট কিন্তু বিভিন্ন রকম হতে পারে। সেই রিপোর্ট বিভিন্ন রকমের মধ্যে আমরা বেসিসের উপরে ডিপেন্ড করে দেখব যে কোন বেসিসের উপরে ভিত্তি করে রিপোর্ট কত ধরনের হয়। যেমন আমরা এখন দেখছি স্ট্রাকচারের উপরে ভিত্তি করে রিপোর্টকে আমরা দুই ভাগে ভাগ করছি, স্ট্রাকচারের উপর ভিত্তি করে। ঠিক আছে, স্ট্রাকচারের উপর ভিত্তি করে রিপোর্টকে আমরা দুই ভাগে ভাগ করছি। সেটা হচ্ছে একটি হচ্ছে ফর্মাল রিপোর্ট আর একটি হচ্ছে ইনফর্মাল রিপোর্ট। একটি ফর্মাল আর একটি ইনফর্মাল। তাহলে দেখেন ফর্মাল রিপোর্টটা কি, বলুন স্যার। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি আমার কম্পিউটারে আমি যেহেতু রেকর্ড অপশনটা আসছে, আমি চাচ্ছিলাম আমি নিজে এখান থেকে রেকর্ড করে রাখার জন্য, সেক্ষেত্রে পারমিশনটা কি দিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, ইউ ক্যান গো। ওকে, তাহলে ফর্মাল রিপোর্টটা কি? ফর্মাল রিপোর্ট মানে পারমিশন চাচ্ছে আপনার ওখান ওকে, থেকে। ও এখানে আমার এখান থেকে পারমিশন চাচ্ছে। আবার 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 রিকোয়েস্টটা দিন আমাকে, তো এখানে ডায়লগ বক্স আসার কথা যে আপনাকে পারমিশন দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে স্যার, Okay. Formal report is prepared usually in prescribed form designed by an organization for its own use. তার মানে কি, ফর্মাল রিপোর্ট যখন করবেন তখন অবশ্যই একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের জন্য রিপোর্ট করছেন ওই প্রতিষ্ঠান কোন ফরম্যাটটা ফলো করে, কোন প্রেসক্রাইব ফরম্যাট তার ওয়েবসাইটে দেওয়া আছে, সেই ফরম্যাটটা আগে থেকেই দেখে নিতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু রিপোর্টটা রেডি করতে হবে। ঠিক আছে, দে মে বি স্ট্যাটুয়ারি অর নন স্ট্যাটুয়ারি, মানে হচ্ছে কিছুটা হচ্ছে তালিকাভুক্ত বা কিছুটা মনে করেন সাংবিধানিক কিছু ফরম্যাট থাকে, সেই ফরম্যাট অনুযায়ী হতে পারে, আবার কখনো নন স্ট্যাটুয়ারিও হতে পারে, আবার ডিরেক্টরসদেরও যে রিপোর্ট অনুযায়ী ডিরেক্টরসরা যেভাবে চায় সেভাবে হতে পারে। ঠিক আছে, আমি কিন্তু এখনো পাইনি আপনার রিকোয়েস্টটা। ওকে স্যার, আমি তো এখানে করতেছি কিন্তু আসতেছে না। ওকে, মানে ওই আপনার ইটা আছে, আমার কাছে রেকর্ড থাকবে, আমি দিয়ে দেব প্রয়োজন। ওকে, দেন হচ্ছে ইনফর্মাল রিপোর্ট। তাহলে আমরা ফর্মাল রিপোর্টের মধ্যে কোনটা দেখে দেখি আমরা, আপনারা দেখবেন হচ্ছে অ্যানুয়াল রিপোর্ট পাবলিশ করে কোম্পানিগুলো। এই অ্যানুয়াল রিপোর্টগুলো সবসময় ফর্মাল রিপোর্ট হয়ে থাকে। ঠিক আছে, শেয়ার অ্যালটমেন্ট রিপোর্টস, তারপরে হচ্ছে কমিটি রিপোর্টস, একটা কমিটি তদন্ত কমিটি হয় দেখেছেন, তদন্ত কমিটির যে রিপোর্ট জমা দেয় সেটা কিন্তু ফর্মাল হয়। দেখবেন তদন্ত কমিটির রিপোর্ট কখনো কখনো আপনি 1000 2000 পৃষ্ঠার হয়। হ্যাঁ, কারণ আছে এই কারণেই। এরপর হচ্ছে ইনফর্মাল রিপোর্ট। দেখেন ইনফর্মাল রিপোর্ট হচ্ছে ডু নট অ্যাডহিয়ার টু দি ফর্মাল রুলস। এই যে এবার এসেছে ডু নট অ্যাডহিয়ার টু দি ফর্মাল রুলস, মানে অ্যাডহিয়ার টু মানে মেনে চলা। ঠিক আছে, ফর্মাল রুলস মেনে চলে না কোনো প্রতিষ্ঠানে। দে আর প্রিপেয়ার্ড ইউজুয়ালি ইনফর্মালি, ইউজুয়ালি ইন মেমোরান্ডাম অফ লেটার্স ফর্মস। মানে কি, যে এইরকম রিপোর্ট গুলো না মেমোরান্ডাম ফর্মস হয় বা মেমোস ফর্ম হয়। আপনাদেরকে মনে হয় মেমো কাকে বলে বলি না এখনো। ও সরি, আপনাকে তো জিন্না সাহেবকে তো আমি রিমোট কন্ট্রোল পাওয়ার দিয়ে দিয়েছি। আচ্ছা, আমরা তাহলে ইনফর্মাল রিপোর্টের মধ্যে মেমোর শব্দটি বা মেমোরান্ডাম শব্দটি এসেছে, এটা নিয়ে একটু ক্লিয়ার করি। আপনারা যখন প্রতিষ্ঠানে জব করেন, একজন কলিগ আরেকজন কলিগকে কখনো কোনো কাগজে বা প্যাডে লিখে কোনো কাজ দিয়েছে বা অমুক জিনিস করার প্রয়োজন বা এই জিনিসটা করবেন, এরকম কখনো কেউ করেছেন? স্যার এটা তো আমাদের কন্টিনিউ হয় জি স্যার না স্যার, আমাদের অফিসে। আচ্ছা আমি করি নাই স্যার আমাদের এরকম। প্রোগ্রামগুলো সব এইভাবে দেওয়া হয়। আচ্ছা, আপনি কি জানেন যখন এটা দেন ওইটার নাম কি? ওই যে কাগজটা দেওয়া হয় কাগজটার নাম কি?
আপনারা কি বলেন ওটাকে? ওইটা তো স্যার আমরা তো এটা তো মনে করেন এমনি একটা ডকুমেন্ট রাখার জন্য আমরা আমাদের যে এবং প্রোগ্রামটা লিখে দিয়ে ওটা সিগনেচার করে দিই আমরা। হ্যাঁ, তো হ্যাঁ ওই তো সিগনেচারও করে দেন, কিন্তু ডেটটাও অনেক সময় লেখেন। এটাকে জি মনে স্যার। হয়, জি এটাকে জি জি বিজনেস ডেটটা দিয়ে দিই। কমিউনিকেশনের ভাষায় এটাকে বলা হয় মেমোরান্ডাম, সংক্ষেপে বলা হয় মেমো। বুঝতে পেরেছেন? জি স্যার। কলিগদের মধ্যে যখন এরকম কাগজে লিখে বা ছোট লেটারসে লিখে ইনফরমালি কোনো ইনফরমেশন পাস হয় বা কমিউনিকেট হয়, তখন ওই ওই পেপারসটাকেই বলা হয় মেমোরান্ডাম। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, এরপরে আসেন, এতক্ষণ আমরা স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করে, মানে কোন স্ট্রাকচার ফলো করছে তার উপর ডিপেন্ড করে আমরা ফর্মাল ইনফর্মাল দুই ভাগে রিপোর্টকে ভাগ করেছি। এরপরে দেখেন আমরা পারপাসের উপরে ডিপেন্ড করে আমরা আবার রিপোর্টকে দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে ইনফরমেশনাল রিপোর্ট আর একটা হচ্ছে অ্যানালিটিক্যাল রিপোর্ট। হ্যাঁ, ইনফরমেশনাল রিপোর্ট হচ্ছে যে সেই রিপোর্ট যেটা প্রিপেয়ার করা হয় সাধারণত ইনফরমেশন প্রোভাইডের জন্য, এক্স্যাক্টলি অ্যাজ দেয়ার, মানে হোয়াট ইজ দ্য ইনফরমেশন, মানে কোনো অ্যানালিটিক্যাল প্রয়োজন নাই, সঠিক ইনফরমেশনটা কি সেটা যখন পারপাস হয় তখন সেটাকে ইনফরমেশনাল রিপোর্ট বলে। এটা অনেকটা ইট ইজ নট আ লেন্দি রিপোর্ট, এটা কখনো লেন্দি হয় না। মনে করেন ক্রাইম রিপোর্ট গুলো সাধারণত আমরা ইনফরমেশনাল হয় যে সঠিক তথ্যটি খুঁজে বের করে আন, এটা হচ্ছে ইনফরমেশনাল রিপোর্ট। বাট অ্যানালিটিক্যাল রিপোর্ট কোনটা? অ্যানালিটিক্যাল রিপোর্ট হচ্ছে সেই রিপোর্ট দ্যাট কন্টেইনস ইনফরমেশন বাট ইট also contains the opinion of the report writer. It is a lengthy report. মানে কি, মনে করেন আপনি একটি রিসার্চ করছেন, সেখানে আপনি যে ফাইন্ডিংসটা পেলেন সেই ফাইন্ডিংসটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে। যেমন মনে করেন আমরা যদি কোনো গবেষণা করি, প্রথমেই আমরা হচ্ছে যে কাজটি করি, প্রথমে আমরা করি হচ্ছে ডাটাটা কালেক্ট করি, সেখানে মেল ফিমেল কতজন আছে সেটাও আমরা জানার চেষ্টা করি। এরপরে এই মেল ফিমেলদের দেখি যে যখন মেল ফিমেল সমান সমান হয় তার মানে উই আর নট বায়াসড, আমাদেরকে কিন্তু বলে দিতে হয় অ্যানালাইসিসে মেল ফিমেল, কিন্তু মনে করেন আমার 50% মেল আছে 50% ফিমেল আছে, এটা হচ্ছে ফাইন্ডিংস। কিন্তু অ্যানালাইসিসটা কি, যে অ্যানালাইসিসটা হচ্ছে যেহেতু অ্যাজ উই ফাউন্ড দ্যাট দেয়ার আর 50% male and 50% respondents are female, then we can easily say that the researcher or the author was not biased. ঠিক আছে, but there is no biasness in this report, এটা কিন্তু বলা যায়। এটাকে বলা হয় অ্যানালিটিক্যাল রিপোর্ট, মানে কিছুটা অ্যানালাইসিস থাকতে হবে, যখন অ্যানালাইসিস থাকবে তখন রিপোর্টটা একটু লেন্দি হয়। ওকে, এরপরে আমরা আপনাদেরকে কি কাজ দেব সেটা কিন্তু বলে দেবো যে অমুক রিপোর্ট করতে হবে আপনার। এরপরে দেখেন আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ইউজেস, হ্যাঁ মানে ফ্রিকোয়েন্সি অফ ইস্যু, মানে হচ্ছে ইস্যুটা কত তাড়াতাড়ি ঘটে সেই ঘটার উপরে ভিত্তি করে, মানে মানে কতবার ঘটছে সেই ঘটার উপরে ভিত্তি করে আমরা রিপোর্টকে আবার দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে রুটিন রিপোর্ট, একটা হচ্ছে স্পেশাল রিপোর্ট। রুটিন রিপোর্টটা আপনারা সবাই জানেন যে এটা সাধারণত প্রিপেয়ার্ড করা হয়, প্রেজেন্ট করা হয় এট এ রেগুলার টাইম and prescribed intervals, একটা নির্দিষ্ট ইন্টারভালস অনুযায়ী in the usual routine of the business there may be সাবমিট করার প্রয়োজন হয় অ্যানুয়ালি, সেমি অ্যানুয়ালি, মান্থলি, উইকলি, এভরিডে। যেমন মনে করেন কিছু কিছু অর্গানাইজেশনে এটা প্র্যাকটিস আছে যে কারা আমাকে এতবার অফিস থেকেই নক দিচ্ছে মনে হয়। ওকে, কিছু কিছু প্রতিষ্ঠানে আছে দেখবেন যে প্রত্যেকটা অফিস থেকে বের হওয়ার আগে আপনাকে কি করতে হয়, অফিস থেকে বের হওয়ার আগে স্যার আপনার কথা স্যার ক্লিয়ার আসতেছে না স্যার, বেজে বেজে আসছে স্যার। ও তাহলে বেঁধে যাচ্ছে, তার মানে নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, এটা আমারও হতে পারে আপনারও হতে পারে। ঠিক আছে, ওকে, তারপরে আমি বলার চেষ্টা করি। দেখেন রুটিন রিপোর্ট হচ্ছে সেই রিপোর্টটা যেটা আপনি প্রত্যেকদিন অফিস থেকে বের হওয়ার আগে একটা রিপোর্ট কমপ্লিট করে আসেন। রুটিন রিপোর্ট হচ্ছে প্রতিষ্ঠান আপনাকে বলে দিয়েছে যে আপনাকে প্রত্যেকদিন আমাকে অফিস শেষ করার আগে একটি রিপোর্ট দিতে হবে, এই রিপোর্টের ফরম্যাটে অমুক 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 বিষয় থাকবে, অথবা আপনাকে 15 দিন অন্তর একটা রিপোর্ট দিতে হবে, অথবা 1 মাস অন্তর অন্তর আপনাকে একটি রিপোর্ট দিতে হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম যে যখন অফিসের একটা বিশেষ বিষয় ঘটা বা একটা সময় অন্তর অন্তর যে রিপোর্টটা দিতে হয় সেটাকে আমরা রুটিন রিপোর্ট করছি। এরপর স্পেশাল রিপোর্ট কি, যদি কোনো স্পেশাল অকেশন হয়,
কোন স্পেশাল সিচুয়েশন অ্যারাইজ হয় তখন যদি স্পেশাল রিপোর্ট প্রয়োজন হয়। যেমন স্পেশাল রিপোর্টের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিটেকটিভ রিপোর্ট গুলো, তার মানে মনে করেন সেক্সুয়াল হ্যারাসমেন্ট আর হচ্ছে কোনো ক্রাইম ঘটেছে এরকম কোনো বিষয়গুলোতে স্পেশাল রিপোর্ট হয়ে থাকে সাধারণত। বুঝতে পেরেছেন? এরপরে আমরা যাই সাবজেক্ট ম্যাটার। হ্যাঁ, সাবজেক্ট ম্যাটার বলতে আমরা এখানে প্রবলেম ডিটারমাইনিং আর হচ্ছে ফ্যাক্ট ডিটারমাইনিং প্রবলেম রিপোর্টের কথা বলবো। এই টপিকগুলো কিন্তু এই যে আমরা সংজ্ঞাগুলো করছি এটা কিন্তু আপনাদের কুইজের জন্য বেশি ইম্পর্টেন্ট থাকবে। কুইজ, ওকে। দেন প্রবলেম ডিটারমাইনিং রিপোর্ট কি? when a report is prepared, যখন একটি রিপোর্ট প্রস্তুত করা হয় কেন? টু ডিটারমাইন দি কজেস অফ দি প্রবলেম, মানে একটা সমস্যার কারণগুলো কি, হ্যাঁ সেই উদ্দেশ্যে, কারণ বের করার উদ্দেশ্যে যখন কোনো রিপোর্ট ডিটারমাইন করা হয়, রিপোর্ট প্রস্তুত করা হয়, তাকে আমরা বলবো প্রবলেম ডিটারমাইনিং রিপোর্ট। বাট আরেকটি রিপোর্ট হচ্ছে ফ্যাক্ট ডিটারমাইনিং প্রবলেম রিপোর্ট, সেইটা হচ্ছে প্রিপেয়ার করে ফাইন্ড আউট দি অ্যাকচুয়ালি এক্সিস্টিং প্রবলেমস। তার মানে আমি প্রবলেমটা জানি না, প্রবলেমটা জানার জন্য যখন কোনো রিপোর্ট রেডি করা হয় তখন তাকে আমরা বলবো ফ্যাক্ট ডিটারমাইনিং প্রবলেম রিপোর্ট। মানে হোয়াট ইজ দি প্রবলেম, তখনই সেটা হচ্ছে ফ্যাক্ট ডিটারমাইনিং প্রবলেম রিপোর্ট। এন্ড দেন প্রবলেম ডিটারমাইনিং রিপোর্ট মানে কি, যে আমি একটা প্রবলেম পেয়েছি, সেই প্রবলেমটার পিছনে কারণগুলো কি কি, হোয়াট আর দি কজেস অফ আ প্রবলেম, দেন আমরা সেই রিপোর্টটাকে বলবো প্রবলেম ডিটারমাইনিং রিপোর্ট। ওকে, এটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী রিপোর্ট দুই প্রকার। এরপরে আমরা আরো আছি, দেখেন পারসনস অনুযায়ী রিপোর্টকে আমরা আবার ভাগ করব, যে রিপোর্ট বাই ইন্ডিভিজুয়াল এন্ড রিপোর্ট বাই কমিটি। যখন একজন ব্যক্তি রিপোর্ট করে তখন আমরা রিপোর্ট বাই ইন্ডিভিজুয়াল, একজনের রিপোর্ট বলা হয়। যখন একটা কমিটি গঠন হয়, সেই কমিটির রিপোর্ট তৈরি করে, তখন আমরা রিপোর্ট বাই কমিটি হয়। যেমন মনে করেন কোনো তদন্ত করতে গেলে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন হলে তারা যে রিপোর্ট জমা দিবে সেটাকে রিপোর্ট বাই কমিটি বলা হয়। এরপরে আসুন, এরপরে আমরা পারপাস অফ আ রিপোর্ট। ঠিক আছে, আমরা রিপোর্টের পারপাসে চলে এসেছি। একটা রিপোর্টের পারপাস গুলো কি হতে পারে? মূলত আ রিপোর্ট ইজ অ্যান অবজেক্টিভ এন্ড ফ্যাকচুয়াল প্রেজেন্টেশন। তার মানে কি, একটা রিপোর্টে অবজেক্টিভটাই হচ্ছে, একটা অবজেক্টিভ থাকবে, সেটা ফ্যাকচুয়াল প্রেজেন্টেশন থাকবে। ফ্যাকচুয়াল প্রেজেন্টেশন মানে কি, ইনফরমেশন গুলো ফ্যাকচুয়ালি হতে হবে, মানে ফ্যাক্ট, ঘটনাবহুল হতে হবে, ইন অর্ডার টু অ্যাচিভ সাম ইম্পর্টেন্ট পারপাস। কিছু পারপাস অ্যাচিভ করার জন্য সেগুলো কি কি হতে পারে? দেখেন পারপাস গুলো কি কি হতে পারে। পারপাস গুলো হতে পারে to require the essential informations for decision making. You need to take some decision, then to take the decision you need some information. হ্যাঁ, যখন আপনার এই ইনফরমেশন গুলো একটা রিপোর্ট অনুযায়ী প্রেজেন্ট হবে, দেন এই ইনফরমেশন গুলো দেখে আপনি কিন্তু ইউ ক্যান টেক আ ওয়াইজ ডিসিশন। হ্যাঁ, একটা ওয়াইজ ডিসিশন নেওয়ার জন্য আপনাকে এই রিপোর্ট রেডি করার প্রয়োজন হয়। দেন কি হতে পারে, টেক ইম্পর্টেন্ট ডিসিশন ফ্রম দি কালেক্টিং ইনফরমেশন। ঠিক আছে, যে ইনফরমেশন গুলো নিয়েছেন সেই ইনফরমেশন গুলো থেকে আপনি একটা ইম্পর্টেন্ট ডিসিশন নিতে পারবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে এক্সপ্রেস দি নিউট্রাল ফিগার অফ এনি ইম্পর্টেন্ট ম্যাটার। মনে করেন আপনি একটা কমিটিতে মিটিং করছেন, হ্যাঁ মনে করেন আপনি কমিটিতে মিটিং করছেন, তখন একটা বিষয়, একটা টপিক নিয়ে আপনাদের মধ্যে হচ্ছে হু ইজ দ্যাট, নয়েজ হচ্ছে কার? সোহেল ভাই না, সোহেবুর রহমান কে? স্যার সবাই, সোহেবুর রহমান তো আমাদের নামে কেউ নাই। আমরা এই লোকটা কে? সোহেবুর রহমান যদি কেউ না থাকে, সিএফ তাকে অ্যাড করেছেন নাকি? সোহেবুর রহমান নামে আমরা কাউকে চিনি না স্যার। উনি লিভ নিয়ে গেছে হয়তো স্যার, মিস্টেকলি কিভাবে? উনি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন হয়তো, না হলে উনি লিংক পাবেন। মেবি স্যার, ওইটাই স্যার, উনি সেটাই। সিআর যদি এরকম কেউ থাকে, তাকে গ্রুপ থেকে কিক দিয়ে দেন, কিক অফ হিম। ওকে, হ্যাঁ এখন আসেন আমরা, আমি এক্ষুনি চেক দিচ্ছি স্যার। ওকে, সমস্যা নেই, এখন না দিলেও হবে, আপনি ক্লাসটা করে তারপরে দিতে পারেন। এক্সপ্রেস দি নিউট্রাল ফিগার অফ এনি ইম্পর্টেন্ট ম্যাটার। তার মানে এই কথাটা কেন বলছি, মনে করেন আপনারা বন্ধুরা মিলে হোক বা আপনাদের কমিটিতে একটা মিটিং হচ্ছে,
তখন হচ্ছে কমিটি হচ্ছে 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি, কিন্তু আপনার একজন মাত্র মেম্বার আছেন যিনি হচ্ছে আপনার সঙ্গে বার্গেন করছে কোনো একটা টপিকের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। দেন ইউ ক্যান শো দি অ্যাকচুয়াল figures, you can show the neutral figure that you found from this report, যে আপনি রিপোর্ট একটা রেডি করেছেন, সেই রিপোর্টে কিছু ফিগার আছে, যে ফিগারগুলো দেখালে তিনি কিন্তু তখন বিষয়টা গুরুত্ব বুঝতে পারবেন এবং বিষয়টা আপনি যে সঠিক বলছেন কি বেঠিক বলছেন সেটা কিন্তু আপনার কলিগ বুঝতে পারবেন। সেই কারণে ন্যাচারাল ফিগার এক্সপ্রেস করার জন্যও আমাদের কিন্তু রিপোর্ট রেডি করতে হয়। প্রথমে রিপোর্ট রেডি করে সেগুলো কিন্তু প্রেজেন্টেশন করতে হয়, আপনারা দেখেছেন অফিসে। হ্যাঁ, এরপরে একটু ইনক্রিজ দি মুভমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন, তার মানে একটা প্রতিষ্ঠানের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু রিপোর্ট রেডি করার প্রয়োজন হয়। তারপর টু ইনক্রিজ ডিরেকশন অ্যান্ড কন্ট্রোলিং, তার মানে হচ্ছে একটা রিপোর্টে আগে থেকেই সবকিছু রেডি করে রাখা হয়, 1 মাস পরে কি হবে, 1 সপ্তাহ পরে কি হবে, সেই রিপোর্ট অনুযায়ী যখন চলা হয় তখন ডিরেকশনটা কি আসবে, কোন সিচুয়েশনে কি রকম ডিরেকশন হবে, তারপরে হাউ দি বস ক্যান কন্ট্রোল ইউ, সেটাও কিন্তু একটা রিপোর্টে থাকে। তার মানে বোঝা যাচ্ছে যে কিভাবে ডিরেকশন করা যাবে, কিভাবে কন্ট্রোল করা যাবে, এগুলো সবই কিন্তু রিপোর্টের পারপাস ফিল আপ করে। ঠিক আছে, এগুলো ছিল রিপোর্টের পারপাস। ঠিক আছে, তারপরে আরো কিছু পারপাস আমরা দেখি। পারপাস অফ দ্য রিপোর্ট কি? শহীদুর রহমান, কে 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 দেখি, সাউন্ড তো গোলাম কবিরের ওখান থেকে আসছে, আমি তো দেখতে পারি কার ওখান থেকে সাউন্ড আসছে। আলী জিন্না, স্যার আপনিও মিউট করে দেন তাহলে, সবাইকে মিউট করে দেন। হ্যাঁ হ্যাঁ, আলী জিন্নাকেও মিউট করে দিয়েছি, সবাই এই মুহূর্তে মিউট। তানভীর আহমেদ তো নিজে অটোমেটিক্যালি মিউট আছে। ওকে, তানভীর কি আমাকে ভিডিও দেখতে পাচ্ছেন? আমার তো সন্দেহ হয়। আচ্ছা, অনেকেও এখন জয়েন করছেন, নো প্রবলেম। আমরা এখন আবার আরো কিছু পারপাস দেখি। টু প্রিপেয়ার ফিউচার এজেন্ডা, মানে ভবিষ্যৎ এজেন্ডা তৈরি করার জন্য কিন্তু আমাদের রিপোর্ট তৈরি করার প্রয়োজন হয়। তার মানে কিছু রিপোর্ট মানে কি, ইনফরমেশন গ্যাদার করার প্রয়োজন হয়, সেই ইনফরমেশনটাকে সঠিক ওয়েতে প্রেজেন্ট করার প্রয়োজন হয়। দেন কি, টু কম্পেয়ার দি গেটিং রেজাল্ট উইথ এস্টাবলিশড বাজেট, তার মানে কি আমরা আগে থেকে একটা বাজেট রেডি করে রেখেছিলাম, এখন আমরা কি কাজ হলো তার ফাইন্ডিংস এর সঙ্গে কম্পেয়ার করাটাই হচ্ছে আমাদের হচ্ছে। স্যার একটু কথা বলতাম। হ্যাঁ বলুন। রাইহান মাসুদ স্যার, কথা স্যার, আমরা অনেকে বাইরে আছি স্যার, অনেকের ফোন দিয়ে ডাটা ইউজ করতে, তো আমরা ডিসকানেক্ট হয়ে গেলে এই ব্যাপারটা একটু লক করে। বুঝিনি, আপনি হচ্ছে ভিডিও, যারা যারা ভিডিওতে আছেন তারা হচ্ছে ভিডিও দিলে তো ভালো দেখতে পাবেন। কি বলেন? স্যার আমরা স্যার অনেকে বাইরে আছি আর ফোনের ডাটা ইউজ করতেছি স্যার, আমাদের at a time all the class attend করা একটু ঝামেলা হচ্ছে স্যার, এখানে বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, এটা আপনাকে ইনফর্ম করলাম। ও হ্যাঁ হ্যাঁ, এটা ক্যান্সেল হবে হচ্ছে আপনাদের নেট প্রবলেম, মানে নেটওয়ার্ক ফ্লাকচুয়েট করে, তো মনে করেন আপনি যখন বাসে মুভমেন্ট করবেন, হ্যাঁ তখন কিন্তু এই যে মিস্টার সোয়েবুর রহমান, একে কি স্যার এই স্যার এই লোকটাকে লোকটা স্যার ডিস্টার্ব করতেছে স্যার অনেক, এই সোহেবুর রহমান অনেক ডিস্টার্ব করতেছে স্যার। সোয়েবুর আপনার রহমানকে কন্ট্রোলিংকে কি কোনো করা যাবে, রিমুভ করা যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই যে রিমুভ দিয়ে দিচ্ছি। স্যার, হ্যালো স্যার। হ্যাঁ বলুন। স্যার কবির বলছিলাম। হ্যাঁ কবির বলুন। স্যার আমরা তো 2টা সিআর আর কি। হ্যাঁ স্যার আমাদের আরেকটা সিআর ওনাকে অ্যাড করছে। ওকে, স্যার উনি মনে হয় আমাদের কোনো বড় ভাই হইতে পারে স্যার। আচ্ছা নো প্রবলেম। এখন হচ্ছে আপনাকে বলি, দুইটা কতদিন আমাদের ক্লাসে জয়েন ছিল স্যার? বলবেন 2 জন সিআর আরেকজন সিআর কে অ্যাড করছি, ঠিক আছে? স্যার আমি হোয়াটসঅ্যাপ থেকে চেক করছি স্যার, অলরেডি আমি হোয়াটসঅ্যাপ থেকে চেক করছি স্যার। ওকে নো প্রবলেম, মানে ঠিক আমি আছে, ওখান থেকে ইনফরমেশন নিয়ে আপনাকে জানালাম। ওকে নো উনি প্রবলেম, হয়তো আমাদের সিনিয়র কোনো বড় ভাই হইতে পারে। ওকে নো প্রবলেম, ঠিক আছে, উনি আবার আসবে প্রয়োজনে। আচ্ছা
দেখেন, টু কম্পেয়ার দি গেটিং রেজাল্ট উইথ এস্টাবলিশ বাজেট, এটাকে কিন্তু কন্ট্রোল বলা হয়, যে আমরা কি বাজেট করেছি তার সাথে আমার রেজাল্টটা কি হলো এটা কম্পেয়ার করা। এই কম্পারিজনটা দরকার হয় প্রতিটা প্রতিষ্ঠানে, তাদের অ্যানালাইসিস করার প্রয়োজন হয়। দেন টু সাপ্লাই দি ইনফরমেশন টু দি গভর্নমেন্ট অফিসেস, তার মানে হচ্ছে মনে করেন আপনাদের যদি ট্যাক্সেশনের কোনো কাজ থাকে, তাহলে আপনার একটা ইয়ারলি রিপোর্ট, অ্যানুয়াল রিপোর্ট তৈরি করে কিন্তু সেটা ট্যাক্সটা সরকারের দেওয়ার জন্য, সরকারি অফিসের জন্য ইনফরমেশনের জন্য কিন্তু এটাকে তৈরি করার প্রয়োজন হয়। টু হেল্প এক্সপ্রেস দি অ্যাকুরেট প্ল্যানিং, মানে হচ্ছে একটা অ্যাকুরেট প্ল্যান করার জন্য কিন্তু আপনার ডেটা কালেকশন করে সেটাকে খুবই প্রেসক্রাইবড ওয়েতে ডিজাইন করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। এরপরে হচ্ছে টু হেল্প, তারপর টু এক্সপ্লেইন দি ইম্পর্টেন্ট এন্ড কমপ্লেক্স ম্যাটার, মানে কোন ধরনের ইম্পর্টেন্ট এবং যদি খুবই জটিল কোনো বিষয় হয় সেগুলোকে কিন্তু এক্সপ্লেইন করার জন্য আমরা মুখে কিন্তু অনেক সময় বোঝাতে পারি না, সেগুলোকে সুন্দরভাবে স্ট্রাকচার্ড ওয়েতে যদি আমরা ক্রিয়েট করি, রিপোর্ট রেডি করি, তাহলে সেই আমার যে অপোজিট কমিউনিকেটরস, মানে আমি যার সঙ্গে কমিউনিকেট করতে চাই তাকে যদি এটা প্রতিবেদন আকারে জমা দিই, তিনি কিন্তু এটা পড়ে সমস্ত বিষয়টা বুঝতে পারবেন। সেই কারণে এই ইম্পর্টেন্ট এন্ড কমপ্লেক্স ম্যাটারগুলোর জন্য রিপোর্টের প্রয়োজন হয়ে থাকে। এরপরে আমরা দেখব প্রিন্সিপালগুলো কি কি। একটি রিপোর্টের, একটি বিজনেস রিপোর্ট গুড হওয়ার জন্য, ইটস আ ভেরি গুড বিজনেস রিপোর্ট হওয়ার জন্য কি কি প্রিন্সিপালস আর কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকার প্রয়োজন, আমরা সেইগুলো একটু দেখার চেষ্টা করব। দেখেন, ফার্স্ট অফ অল প্রেসিশন। হ্যাঁ, মানে প্রেসিশন মানে কি, রিপোর্টটা খুবই ক্লিয়ার হতে হবে। হ্যাঁ, শর্ট, মূলত প্রেসিশন শব্দটা কনসাইজ করে আনা, কনডেন্স করে আনা, ঠিক আছে। ইন আ গুড রিপোর্ট, দি রিপোর্ট রাইটার ইজ ভেরি ক্লিয়ার অ্যাবাউট হাউ ইজ রাইটিং ইট, মানে একটা রিপোর্টে খুব ক্লিয়ারলি কনভে করতে হবে একজন রিপোর্ট রাইটার তাকে কি বোঝাতে চেয়েছেন, ঠিক আছে। তিনি কি বোঝাতে চেয়েছেন সেটা একজন রিপোর্ট রাইটারকে খুব সুন্দরভাবে ইজিলি কনভে করতে হবে। দেন প্রেসিশন গিভস আ কাইন্ড অফ, বলুন স্যার হচ্ছে আমি সোহেব সাহেবের সাথে কথা বলছি, উনি 11th সেমিস্টারের, ওনার এই সাবজেক্টে প্রবলেম ছিল, যার কারণে ফের আমাদের সাথে এই সেমিস্টারে যোগ দিয়েছে স্যার। হ্যাঁ, আবার জয়েন করতে বলেন তাহলে তাকে, এবং তাকে নয়েজ করতে নিষেধ স্যার করুন। আমি অলরেডি বলে দিছি স্যার, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, গুড। হ্যাঁ, তাহলে দেখেন আমরা কি বলতেছিলাম, যে প্রেসিশন হচ্ছে gives a kind of unity to report and make it a valuable document। প্রেসিশন শব্দটি আপনাদের কুইজের জন্য ইম্পর্টেন্ট। তাহলে প্রেসিশন বলতে কি বোঝানো হচ্ছে, প্রেসিশন একটি রিপোর্টকে খুবই ক্লিয়ার করে, মানে ক্লিয়ার করা মানে এটা কোনো কিন্তু আলটিমেটলি কোনো কাজ না, রিপোর্টটা এরকম হতে হবে, এমন রিপোর্ট হতে হবে যে রিপোর্টটা ক্লিয়ার, সবাই পড়ে বুঝতে পারবে, এবং রিপোর্টের মধ্যে একটা ইউনিটি থাকবে যে এটা একটা মাত্র রিপোর্ট এবং এর মধ্যে ভ্যালুয়েবল ডকুমেন্ট বা ভ্যালুয়েবল ইনফরমেশন রয়েছে, ঠিক আছে। তারপর অ্যাকুরেসি অফ ফ্যাক্টস, মানে একটা রিপোর্টে আপনি যে যে ইনফরমেশনগুলো ব্যবহার করেছেন সেই ইনফরমেশনগুলো ফ্যাকচুয়াল হতে হবে। হ্যাঁ, মানে এই ঘটনাটা ঘটতে হতে হবে, ঘটনাটা সঠিক হতে হবে, সত্য হতে হবে, ঠিক আছে। এরপরে আমরা রেলিভেন্সি দেখছি, যে মনে করেন আপনি কাজ করছেন রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি নিয়ে, বাট আপনি এক্সাম্পল দিচ্ছেন বা তার মধ্যে যে ডেটাগুলো দিয়েছেন সেগুলো হচ্ছে আমার সার্ভিস ইন্ডাস্ট্রি, মানে হচ্ছে কিছু হোটেল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রির কিছু রিপোর্ট দিয়েছেন বা কিছু তথ্য দিয়েছেন, তাহলে কিন্তু এটা ইররিলেভেন্ট হয়ে গেল। তার মানে আপনি যদি রিয়েল এস্টেট নিয়ে কাজ করেন আপনাকে অবশ্যই রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির ইনফরমেশনটাই দিতে হবে, সেটাকে বলা হচ্ছে রেলিভেন্সি। ওকে, দেন আপনাকে রিডার ওরিয়েন্টেশন, মানে যে ব্যক্তির জন্য আপনি এটাকে ক্রিয়েট করছেন সে যেন এটাকে বুঝতে পারে পড়ে সেরকম ভাবে কথা বলতে হবে। যেমন মনে করেন আপনারা যদি ফুললি ইংলিশে আমাকে ক্লাসটা বুঝতে পারতেন তাহলে কিন্তু আমি ফুললি ইংলিশে ক্লাস নেওয়ার চেষ্টা করতাম। হ্যাঁ, এটাই কিন্তু হওয়া উচিত ছিল, বাট as I found that my last classes where the students are not adaptable in this English, that's why in this class I am taking both mode, in both mode, English and Bangla, ঠিক আছে, বাংলিশ মোড আর কি, দুই পদ্ধতিতে কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে হচ্ছে। তার মানে রিডার্স ওরিয়েন্টেশন হয়ে বা আমার অডিয়েন্স ওরিয়েন্টেশন হয়ে আমাকে কথা বলতে হবে। এখানে আমরা রিপোর্টে দেখতেছি রিডার ওরিয়েন্টেশন, তার মানে কি অডিয়েন্স ওরিয়েন্টেশন, মানে আপনি যার উদ্দেশ্যে রিপোর্টটা তৈরি করছেন রিপোর্টটা কিন্তু সে যাতে বুঝতে পারে সেরকম ভাষা ব্যবহার করবেন।
এমন কোনো ইংলিশ শব্দ আপনি ব্যবহার করবেন না যে শব্দটা আপনার অরিয়েন্টেশন মানে আপনার অডিয়েন্স বুঝবে না। এর উপরেও আমাদের ইয়া আছে, ক্লাস আছে যে আপনি কোন ধরনের শব্দ ব্যবহার করবেন, কি ধরনের বাক্য ব্যবহার করবেন, এগুলো আমাদের চ্যাপ্টার্স গুলোতে শিখবেন। আমরা হচ্ছে যদিও 7 চ্যাপ্টারে রিপোর্টে চলে এসেছি, তো সেই কারণে এটা আমরা স্কিপ করে এসেছি, যেটা পরবর্তী ক্লাসগুলোতে হবে, কারণ এটার উপর অ্যাসাইনমেন্ট দিয়ে রাখলে আপনার আগে থেকে সেটার প্রস্তুতি গ্রহণ করতে পারবেন। ওকে, দেন আমরা প্রিন্সিপালস এন্ড ক্যারেক্টারিস্টিক্স গুলোর মধ্যে আরেকটি রয়েছে অবজেক্টিভিটি অফ রিকমেন্ডেশন। মানে আপনি যে রিকমেন্ডেশন গুলো করবেন সেই রিকমেন্ডেশন গুলো একটা অবজেক্টিভিটি থাকতে হবে, মানে সেটা যে একটি প্রয়োজনীয়তা রয়েছে সেটা আপনাকে বোঝাতে হবে, ঠিক আছে। দে মাস্ট বি ইমপার্শিয়াল এন্ড অবজেক্টিভ, মানে অবশ্যই কোনো পার্শিয়ালিটি থাকবে না, সেটা প্রতিষ্ঠানের অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য হতে হবে। তারপরে ভেরি সিম্পল অ্যান্ড ইজি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, একটু আগে যেটা বলেছি যে এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে যেটা আপনার অডিয়েন্স বুঝতে পারে, ঠিক আছে। there is no complexity, it's a very simple word, you can use do no problem, ঠিক আছে। do সময় dude হয়ে যাবে, ঠিক আছে। do you understand dude? no problem. এরপরে দেখেন ক্লিয়ারিটি। ওকে, ক্লিয়ারিটি তো আমরা প্রিসাইজে বলেইছি যে আপনার রিপোর্টটা শুড বি ক্লিয়ার। ক্লিয়ারিটি ডিপেন্ডস অন কিন্তু প্রপার অ্যারেঞ্জমেন্ট অফ ফ্যাক্টস, তার মানে আপনি ফ্যাক্টস গুলো মানে তথ্যগুলো কিভাবে উপস্থাপন করছেন তার উপরেও কিন্তু ডিপেন্ড করে। যেমন মনে করেন কিছুদিন আগে আমি নিজেই একটা রিপোর্ট মানে আপনাদের স্টুডেন্টদের একটা রিপোর্টকে রিসার্চ আকারে ডিজাইন করছিলাম, তখন সে টোটাল 21টা টেবিল বানিয়েছে। সেই 21টা টেবিল মনে করেন 21টা পেজ হয়েছে। সেই 21টা টেবিলকে কিন্তু আমি কি করেছি, একটা টেবিলে এক পেজের মধ্যে এনেছি, সবই আছে, তার যা ছিল আমারও তাই আছে। তার মানে কি আমারটা খুব কম জায়গার মধ্যে খুবই ক্লিয়ারলি ইন এ স্ন্যাপশট, ইন এ বার্ডস আই ভিউ, নট বার্ডস আই ভিউ, মানে আমরা চোখের দৃষ্টিতে চোখের পলকে এক পেজে তাকালেই সেই 21টা টেবিলকে কিন্তু আমি দেখতে পাচ্ছি। বাট যখন এই 21টা টেবিল আলাদা আলাদা ছিল তখন আমাকে 21টা পেজে যেতে হতো, 21টা সেকেন্ড সময় নষ্ট হতো, তাহলে এটা আর হবে না। এরপরে দেখেন ব্রেভিটি, একটা রিপোর্টে সবসময় ব্রিফনেস থাকতে হবে, ঠিক আছে। প্রিন্সিপাল এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল কি, রিপোর্ট শুড বি ব্রিফ, মানে সংক্ষিপ্ত হতে হবে। ব্রেভিটি শুড নট বি অ্যাসেপ্ট এট দি কস্ট অফ ক্লিয়ারিটি, মানে শুধু ক্লিয়ারিটি হলেই কিন্তু মানে সংক্ষিপ্ত হয় না, ঠিক আছে। এর মধ্যেও আপনাকে সুন্দরভাবে গুছিয়ে তৈরি করতে হবে। হ্যাঁ, এইবার আমরা কিন্তু মেইন টপিকে চলে এসেছি, সবার দৃষ্টি আকর্ষণ করছি। হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট যেখানে থাকবে সেই জায়গাটায় চলে এসেছি, সবাই একটু অ্যাটেনশন দিন। আমরা মূলত এখন কথা বলবো পার্টস অর এলিমেন্টস অফ আ ফর্মাল বিজনেস রিপোর্ট, অর্থাৎ একটি বিজনেস রিপোর্ট লেখার জন্য যে এলিমেন্টস গুলা বাধ্যতামূলক থাকতে হবে, যে পার্টস গুলো, যে পয়েন্ট গুলো অবশ্যই থাকতে হবে, সেইগুলো নিয়ে কথা বলছি। তার মধ্যে সেই পার্টস গুলোকে আমরা প্রধানত 3টে ভাগে ভাগ করছি। এলিমেন্টস গুলোকে আমরা কত ভাগে ভাগ করছি? 3 ভাগে ভাগ করছি। এই 3 ভাগ কি? একটা হচ্ছে প্রিলিমিনারি পার্ট, মানে প্রথম অংশ, আর একটা হচ্ছে রিপোর্ট বডি। হ্যাঁ, একটা কি প্রথম প্রিলিমিনারি পার্ট থাকতে হবে, আর একটা রিপোর্ট বডি থাকতে হবে, দেন হচ্ছে সাপ্লিমেন্টাল পার্টস থাকতে হবে, ঠিক আছে। তাহলে এইগুলো কিন্তু কোনো নাম না আদেও, এই যেগুলো বললাম এগুলো কি, এগুলো কিন্তু কোনো নাম না, এইগুলো কিন্তু আপনার রিপোর্টে লেখা থাকবে না যে এই অমুকটা প্রিলিমিনারি পার্ট, অমুকটা রিপোর্ট পার্ট, অমুকটা সাপ্লিমেন্টাল পার্ট। বাট কোনগুলোকে এই পার্টের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় সেটা আমরা দেখছি। আমরা প্রথমে প্রিলিমিনারি পার্টটা দেখব। দেখেন প্রিলিমিনারি পার্টের মধ্যে কি কি থাকবে। এই উপরের অংশটুকু আপনার রিপোর্টের অংশ না, উপরের অংশটুকু আপনার বোঝার জন্য। বাট নিচের যে রেড অংশটুকু দেখতে পাচ্ছেন, এই টপিকগুলো আপনার রিপোর্টে থাকতেই হবে, থাকতে হবে না, থাকতেই হবে। যদি কোনো একটি অপশন না থাকে আপনার মার্কস ডিডাক্ট হবে কিন্তু। তার মানে কি, আপনারা প্রিলিমিনারি পার্ট কমপ্লিট করার জন্য আপনার রিপোর্টে একটি টাইটেল ফ্লাই থাকতে হবে, কিন্তু টাইটেল ফ্লাইটা কিন্তু নাম লেখা থাকবে না যে এইটা টাইটেল ফ্লাই। টাইটেল ফ্লাইটা কি? টাইটেল ফ্লাই হচ্ছে আপনারা যে অ্যানুয়াল রিপোর্টগুলো দেখেন না, বিভিন্ন অ্যানুয়াল রিপোর্ট হয়, উপরে কিন্তু বিভিন্ন ডিফারেন্ট ছবি দেওয়া থাকে, শুধু সালটা দেওয়া থাকে আর প্রতিষ্ঠানের নামটা দেওয়া থাকে, মানে বিশেষ কোনো ডেসক্রিপটিভ কিছু লেখা নেই, শুধু মানে বোঝা যায়, দেখলে বোঝা যায় এটা একটা অ্যানুয়াল রিপোর্ট। তো
তো যখন এরকম কোনো একটি কভার পেজ করা হয় সেটাকে বলা হয় টাইটেল ফ্লাই। বুঝতে পেরেছেন? সাধারণত আমরা জি, কভার স্যার। পেজটাকে টাইটেল ফ্লাই বলে থাকি, কিন্তু কোথাও যেন টাইটেল ফ্লাই শব্দটা না থাকে। বুঝতে পেরেছেন আমার কথা? জি স্যার। টাইটেল ফ্লাই থাকবে কিন্তু কোথাও যেন টাইটেল ফ্লাই ওয়ার্ডস দুটো না থাকে। আমরা কভার পেজকে টাইটেল ফ্লাই বলে থাকি, মানে একটি রিপোর্টে কভার পেজ থাকতে হবে। ওকে, তারপর হচ্ছে টাইটেল পেজ, মানে কভার পেজের পরেই কভার পেজের অনুরূপ একটু বেশি ডেসক্রিপটিভ ইনফরমেশন নিয়ে যে পেজটি থাকে সেটাকে বলা হয় টাইটেল পেজ। তার মানে কি, টাইটেল পেজে সাধারণত কোনো পিকচার থাকে না, টাইটেল ফ্লাইয়ে পিকচার দিয়ে বোঝানো হয়। আর টাইটেল ফেজে এসে আমরা ওখানে দেখি যে কার কাছে জমা দেওয়া হচ্ছে রিপোর্টটা, কোন বিষয়ে রিপোর্ট, কে তৈরি করেছে রিপোর্ট, সাবমিশন ডেট কবে, হ্যাঁ, যদি লোগো থাকে এগুলো টাইটেল ফেজে থাকে। ওকে, টাইটেল ফেজে থাকে। স্যার, হ্যাঁ বলুন। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। স্যার আমাদেরকে একটা নমুনা রিপোর্ট দেখাইলে বেটার হইত। নমুনা রিপোর্ট দিব, আমি নমুনা রিপোর্ট দিব, আগে এগুলো বুঝেন। ঠিক বুঝতে আছে। পেরেছেন? আগে তো জানতে হবে। ইয়েস বুঝতে স্যার। পেরেছেন? জি স্যার। হ্যাঁ, তারপরে দেখেন লেটার অফ ট্রান্সমিটাল। হ্যাঁ, এরপরে কি থাকবে? লেটার অফ ট্রান্সমিটাল থাকতে হবে। লেটার অফ ট্রান্সমিটাল। তো লেটার অফ ট্রান্সমিটালটা কি আমরা সেটাও দেখাবো। এরপরে অ্যাকনলেজমেন্ট থাকবে, তারপরে এক্সিকিউটিভ সামারি থাকবে, তারপর টেবিল অফ কন্টেন্টস থাকবে। ঠিক আছে, এইগুলা হচ্ছে আপনাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। আমি হচ্ছে নমুনা রিপোর্ট দেখানোর জন্য আমি এখান থেকে দ্রুত যাচ্ছি। তার মানে কি, আমরা প্রথমে টাইটেল ফ্লাই দেখানোর চেষ্টা করেছি, আমরা নমুনা রিপোর্ট যদি পাশাপাশি দেখাই তাহলে মনে হয় ভালো হয় না? আমি একটু নমুনা স্যার। রিপোর্ট নিয়ে আসি। মিজানেরটাই কি নমুনা রিপোর্ট আছে? এই থিসিস পেপারটাই নমুনা রিপোর্ট থাকতে পারে। হ্যাঁ, তাহলে আমরা মূলত কিন্তু এই যে প্রথমে কভার পেজ থাকবে, তারপর টাইটেল পেজ থাকবে। তাহলে আমরা কি বললাম, কভার পেজকে কি নাম বলে? কভার পেজের নাম কি বলেন তো? টাইটেল ফ্লাই। টাইটেল ফ্লাই। এই যে মনে করেন এইটা একটা হচ্ছে থিসিস রিপোর্ট, Title ঠিক আছে? file। তাহলে Yes, এই sir. পেজে দেখছেন কিছুই নেই, শুধুমাত্র রিপোর্টের শুধু নামটা লেখা। এখানে সে চাইলে কিন্তু ছবি দিতে পারতো, যেহেতু এটা থিসিস রিপোর্ট সেখানে কোনো ছবি দেয়নি। কারণ আপনারা জানেন থিসিস রিপোর্টটা হচ্ছে কভার বাইন্ডিং হয়, ঠিক আছে? সেই কভার বাইন্ডিং এ সাধারণত কোনো ছবি থাকে না, পিকচার্স থাকে না। Yes. এরপরে আসেন, দেখেন এই যে এই পেজটাতে আমরা দেখছি সবকিছু ইনফরমেশন আছে। এটাকে আমরা কি বলছি? এটাকে বলছি কি? টাইটেল পেজ। টাইটেল পেজ। এই যে প্রথমে টাইটেল ফ্লাই, তারপর টাইটেল পেজ। এরপরে আসেন এই যে দেখেছেন লেটার অফ ট্রান্সমিটাল। লেটার অফ ট্রান্সমিটাল মানে হচ্ছে যে ব্যক্তির কাছে আপনি রিপোর্টটা জমা দিচ্ছেন তার বরাবর একটি অ্যাপ্লিকেশন লেখা আছে, সে যেন আপনার রিপোর্টটাকে অ্যাকসেপ্ট করে। তার বরাবর আপনি একটা অ্যাপ্লিকেশন করেছেন, সে যেন আপনার যে রিপোর্টটা তাকে দিয়েছেন তিনি যেন এটাকে অ্যাকসেপ্ট করেন। ঠিক আছে, অ্যাকসেপ্ট করার জন্যই, মানে অ্যাকসেপ্টেন্স আপনার একটা অ্যাপ্লিকেশন লেটার, অ্যাকসেপ্টেড লেটার। অ্যাকসেপ্টেন্স লেটার পরে আসে এই যে ডিক্লারেশন। হ্যাঁ, ডিক্লারেশনটা যে আপনি ডিক্লারেশন দিচ্ছেন এটা সাধারণত না থাকলেও চলে, যে আপনি কোথা থেকে কপি পেস্ট করেননি। হ্যাঁ, এটা হচ্ছে ডিক্লারেশনের মধ্যে আসে। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা আপনি সব নিজস্ব তথ্য দিয়ে দিয়েছেন। এই যে আপনারা যেটা বলেছেন না, অ্যাকসেপ্টেন্স লেটার হচ্ছে লেটার অফ অ্যাপ্রুভাল। এটা হচ্ছে অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পরে এটা তো এটা আপনাদের দরকার নেই। এটা হচ্ছে থিসিসে যখন আর কি মনে করেন সুপারভাইজার অ্যাপ্রুভ করার প্রয়োজন হয় তখন প্রয়োজন হয়। ঠিক আছে, এরপরে আসেন অ্যাকনলেজমেন্ট। এই যে আপনাদের এখানে লেটার অফ ট্রান্সমিটারের পরে কি? লেটার অফ ট্রান্সমিটারের পরে অ্যাকনলেজমেন্ট। মানে কি অ্যাকনলেজমেন্ট বাংলা কি? স্যার স্বীকৃতি প্রদান। স্বীকৃতি প্রদান বা কৃতজ্ঞতা স্বীকার, তাই তো? কৃতজ্ঞতা স্বীকার। হ্যাঁ, তার মানে হচ্ছে এই অ্যাকনলেজমেন্টে এসে প্রথমে মহান সৃষ্টিকর্তার কাছে অ্যাকনলেজ করতে হয়। তারপরে কে কে আপনার এই রিপোর্ট গঠনে সহযোগিতা করেছে, কে কে কমিটিতে ছিল, কারা আপনাকে সুপারভাইজ করেছে, সবাইকে এখানে অ্যাকনলেজ করতে হয়, তার নাম উল্লেখ করে, মানে স্বীকৃতি প্রদান করা অথবা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। ঠিক আছে, এরপরে অ্যাকনলেজমেন্ট হয়ে গেল, এরপরে টেবিল অফ কন্টেন্টস। তাহলে টেবিল অফ কন্টেন্টস সাধারণত আগেও হয় পরের হয়। তো আপনি টেবিল অফ কন্টেন্টস এর পরে এক্সিকিউটিভ সামারি আনতে পারেন, নো প্রবলেম। আগেও লিখলে সমস্যা নেই। ঠিক আছে, এক্সিকিউটিভ সামারি আপনি আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন, নো প্রবলেম। তো আমি যে
যে স্টাইলে দিয়েছি এটা হচ্ছে লেসিকার স্টাইল, ঠিক আছে? জি, লেসিকার বিজনেস কমিউনিকেশন বুকে যে স্টাইলটা দেওয়া আছে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে প্রথমে এক্সিকিউটিভ সামারি যাবে, তারপর টেবিল অফ কন্টেন্টস। টেবিল অফ কন্টেন্টস রেডি হবে। তো আপনারা হয়তো টেবিল অফ কন্টেন্টস অটোমেটিক করা শিখেছেন। টেবিল অফ কন্টেন্টস অটোমেটিক করলে দেখবেন এই অপশনগুলো আসে। কিভাবে করতে হয় টেবিল অফ কন্টেন্টস আপনাদেরকে সেটাও দেখিয়ে দিই। টেবিল অফ কন্টেন্টস গিয়ে রেফারেন্সে থাকে, বুঝছেন? জি, টেবিল অফ কন্টেন্টস রেফারেন্সে গিয়ে দেখছেন টেবিল অফ কন্টেন্টস। জি স্যার। তার মানে আপনার কন্টেন্টস এর মধ্যে যে যে টপিক গুলো থাকে সেই টপিক গুলোকে আপনাকে এখানে হেডলাইন সাব হেডলাইন আগে থেকেই মানে মেনশন করে দেওয়ার প্রয়োজন আছে যে অমুক লাইনটা আমার হেডলাইনে যাবে, অমুক লাইনটা আমার হেডলাইন 2 তে যাবে, অমুক লাইনটা আমার হেডলাইন 3 তে যাবে। তাহলে দেখবেন এই যে এই এক্সিকিউটিভ সামারি ইন্ট্রোডাকশন সে কিন্তু হেডিং 1, ঠিক আছে? জি, আর এই দেখেন আমার স্ক্রিনে দেখাচ্ছি প্রাইমারি অবজেক্টিভ সে কিন্তু হেডিং 3 তে চলে গেছে, ঠিক আছে? ইয়েস যখন এরকম হবে তখন আমরা এই যে এক একটাকে পর্যায়ক্রমে দেখব। যখন আপনি হেডিং গুলো ঠিকভাবে না দেবেন তাহলে কিন্তু আপনার এই যে অটোমেটিক টেবিল অফ কন্টেন্টস এটা কিন্তু ঠিক হবে না। আমাদের এখন যে প্রযুক্তি এসেছে সবকিছু অটোমেটিক হয়, যেমন ফিগারস, টেবিল, এগুলো কিন্তু যদি কেউ ফিগার এবং টেবিল ইউজ করেন তাহলে কিন্তু তার কি কি দিতে হবে, ফিগারের নাম দিতে হবে এবং সোর্স দিতে হবে, কোথা থেকে পেয়েছেন, সবসময় এগুলো দিতে হবে। তাহলে আমি ভিতরে যাওয়ার আমি একটু সামনের দিকে আগাই। টেবিল অফ কন্টেন্টস হয়ে গেল, তার মানে আমাদের প্রিলিমিনারি পার্টস কমপ্লিট। এখন আমাদের কি বাকি আছে? প্রিলিমিনারি পার্টস এর পরে কি? রিপোর্ট বডি। প্রিলিমিনারি পার্টস এর পরে কি? রিপোর্ট বডি। রিপোর্ট বডি। ওকে, তাহলে আমরা এখন রিপোর্ট বডিতে যাচ্ছি। রিপোর্ট বডিতে দেখেন রিপোর্ট বডিতে কি কি থাকবে। রিপোর্ট বডিতে কোন কোন বিষয়গুলো থাকে? রিপোর্ট বডির প্রথমে থাকে ইন্ট্রোডাকশন। হ্যাঁ, রিপোর্ট বডির প্রথমে কি থাকবে? ইন্ট্রোডাকশন থাকবে। সেই ইন্ট্রোডাকশনের মধ্যে কি কি থাকতে পারে? ইন্ট্রোডাকশনের মধ্যে কি কি থাকতে পারে দেখেন, স্টেটমেন্ট অফ দি রিসার্চ প্রবলেম, মানে আপনি প্রবলেমটা কি আইডেন্টিফাই করেছেন, আপনার স্টাডির স্কোপটা কি, অবজেক্টিভসটা কি, মেথডোলজি কি, লিমিটেশনস কি, ঠিক আছে? এইগুলো সাধারণত থাকে। হ্যাঁ, তাহলে দেখেন আমরা যদি থিসিসে দেখে আসি তাহলে আমরা আমাদের দেখেন এই যে ফিগার, লিস্ট অফ ফিগারস, এটাও টেবিল অফ কন্টেন্টস এর মধ্যে পড়ে। লিস্ট অফ টেবল, এটাও টেবিল অফ কন্টেন্টস এর মধ্যে পড়ে। এরপরে আসেন এই যে আমরা এক্সিকিউটিভ সামারিটা এখানে পরে দেখেছি, এটা আগেও দিতে পারেন। ওকে, ছোট দেখাচ্ছে অনেক। দেখেন এই যে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন প্রথমে আমরা কিছুটা লিখলাম, তারপরে ব্যাকগ্রাউন্ড অফ দি স্টাডি, তার মানে আমরা কি বলেছি? আমরা স্টেটমেন্ট অফ দি রিসার্চ প্রবলেম, রিসার্চ প্রবলেমের স্টেটমেন্টটা কি, অবজেক্টিভটা কি, স্কোপটা কি, মেথডোলজি এবং লিমিটেশন, আমরা ইন্ট্রোডাকশন পর্যায়ে এগুলো দেখব। তাহলে ইন্ট্রোডাকশন পর্যায়ে আমরা প্রবলেমটা দেখছেন, প্রবলেম ডেফিনেশন করছি, অবজেক্টিভটা কি সেটা দেখানোর চেষ্টা করছি। সিগনিফিকেন্স কি আছে, সিগনিফিকেন্স অফ মানে স্কোপ, সিগনিফিকেন্স দা স্কোপ অফ দি স্টাডি একই কথা। তারপরে হচ্ছে রিসার্চ কোশ্চেন, যদি আপনি যদি রিসার্চ করছেন না কোশ্চেন প্রয়োজন নেই, আপনার স্টাডিতে কোনো লিমিটেশন থাকলে সেটা লিখে দেবেন। তারপরে মেথডোলজি, কোন পদ্ধতি অবলম্বন করেছেন, রিসার্চ মেথডোলজি আপনারা তো পড়ছেন না, আপনারা যে কোনো ডাটা কালেকশন মেথডোলজি এগুলো মানে স্বাভাবিকভাবে বলতে পারেন। হ্যাঁ, বা এক্সপ্লোরেটরি রিসার্চ, বা আপনাদেরকে যে রিসার্চের কথা বললাম তার মধ্যে আপনি কোন রিসার্চটা করছেন এর মধ্যে লিখে দিতে পারেন যে আমার রিসার্চটা অমুক রিসার্চ, প্রবলেম সলভিং রিসার্চ বা ফ্যাক্ট আইডেন্টিফিকেশন প্রবলেম রিসার্চ, এটা আপনি বলে দিতে পারেন। বা এখানে আপনার অডিয়েন্স একজন ইন্ডিভিজুয়াল রিসার্চ, যতভাবে আপনি যেগুলো মানে থিওরিটা এখানে অ্যাপ্লাই হবে। এরপরে কার থেকে কোথা থেকে ডাটা সংগ্রহ করেছেন, ওয়েবসাইটগুলোর সাইটেশন এখানে দিতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে স্যাম্পল সাইজ, আপনারা তো স্যাম্পল নেবেন না, আপনার তো দরকার নেই। তাহলে কি হলো, আমরা এই পর্যন্ত চলে এসেছি। এরপরে হচ্ছে লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ প্রয়োজন হবে, সেটা আমি পরে বলছি। আসেন এরপরে আসেন যে সেকশন 2 তে বা চ্যাপ্টার 2 তে, চ্যাপ্টার 2 তে অ্যান ওভারভিউ অফ দ্য প্রবলেম, মানে আপনি যে প্রবলেমটা নিয়ে কাজ করছেন তার একবারে ডিটেলস ইনফরমেশন কালেক্ট করুন, ঠিক আছে? ডিটেল ইনফরমেশনটাকে এই লিটারেচার রিভিউ বলা হয়। লিটারেচার রিভিউ কি, যে যে সমস্যাটা নিয়ে কাজ করছেন সেই সমস্যার সমসাময়িক যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনি তুলে ধরেছেন, ঠিক আছে? সেই সমসাময়িক বিষয়গুলো সব তথ্য আপনি তুলে ধরেছেন এবং কোনো কিছু বাকি নেই। হ্যাঁ, কি কি সমস্যা আগে ঘটেছে, তার সমাধান কি হয়েছিল, সবই এখানে তুলে ধরেছেন। দেখেন আমরা আপনাকে এখানে গরিলা মার্কেটিং এ, আমার যে সাবজেক্ট গরিলা মার্কেটিং এর কিছু অ্যাডভার্টাইজমেন্ট এখানে দেখাচ্ছি। হ্যাঁ, এগুলো গরিলা মার্কেটিং অ্যাডভার্টাইজমেন্ট। তার মানে কি, এই ডাটাগুলো এখানে আছে।
এইগুলো এইগুলো হচ্ছে সমস্যা। এখন আমি অ্যানালাইসিসে চলে আসি। হ্যাঁ, তার মানে কি চ্যাপ্টার 2 শেষ। চ্যাপ্টার 2 তে আমরা কি দেখিয়েছি, যে প্রবলেমটা কি সেটা দেখিয়েছি। চ্যাপ্টার 3 তে এসে আপনি দেখাবেন ফাইন্ডিংস আর অ্যানালাইসিস। ঠিক আছে, চ্যাপ্টার 3 তে ফাইন্ডিংস আর অ্যানালাইসিস দেখেন, আমরা ডাটা অ্যানালাইসিসে এখানে কিছুটা বাংলাদেশে কিছু পেয়েছি এরকম। দেখেন আপনি প্রত্যেকটা ছবিতে দেখেন, আমার বা প্রত্যেকটা ফিগারে দেখবেন, এটা যেহেতু রিসার্চার করেছে তো ফিগারে কিন্তু টেবিলের নাম আছে এবং সোর্স থাকবে। যেমন দেখেন এখানে ফিগারের নাম আছে, আমি উপরে একটা যদি দেখিয়ে আসি, আপনি যে কোনো টেবিল যে কোনো ফিগার ইউজ করলেই সেখানে এই যে দেখেন এখানে সোর্সের নাম আছে, কোন সোর্স থেকে পাওয়া গেছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সোর্সের নাম এবং ফিগারের নাম। আপনি কোনো ছবির টেবিল যদি দেন তাহলে অবশ্যই আপনার নাম দিতে হবে এবং তার সোর্স দিতে হবে, কোথা থেকে পেয়েছেন, এটাকে সাইটেশন বলা হয়, এবং এটাকে রেফারেন্সে আবার দিয়ে দিতে হবে। ঠিক আছে, যদিও আপনাদেরকে আমি রিসার্চ শেখাচ্ছি না, রিপোর্ট শেখাচ্ছি, সেইখানে অল্প অল্প ভাষা ভাষা করে বলছি। যদি কখনো রিসার্চ শেখানোর প্রয়োজন হয়, রিসার্চ মেথোডোলজি, তখন বিস্তারিত জানাবো। আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে অ্যানালাইসিসে। ঠিক আছে, অ্যানালাইসিস অ্যান্ড ফাইন্ডিংস। ঠিক আছে, তাহলে যেটা পাইলাম সেটাকে অ্যানালাইসিস করবো। দেখেন আমরা এখানে একটা অ্যানালাইসিসে এসেছি, এটা হচ্ছে আমাদের ফাইন্ডিংস। অ্যানালাইসিস দেখেন আমরা এই রিপোর্টটা তৈরি করেছি যে আমাদের ফিমেল আছে এত, মেল আছে এত, এটা নিয়ে আপনি একটু লিখে দিলেন যে এই টেবিলে বা এতে বোঝাচ্ছে এটা এটা অমুক। ঠিক আছে, এইগুলাই হচ্ছে তৈরি করে দেওয়া। আমি ডিপে না যাই, আমি শেষের দিকে চলে এসেছি আমরা। তারপরে আসি কি, আমার ফাইন্ডিংস অ্যানালাইসিস হয়ে গেল। এরপরে কি, এরপরে থাকছে হচ্ছে রেকমেন্ডেশনস এন্ড কনক্লুশনস। রেকমেন্ডেশনস এন্ড কনক্লুশনস, তাহলে আমরা ফাইন্ডিংস অ্যানালাইসিসের পরে লাস্টে গিয়ে আমরা রেকমেন্ডেশন করব এন্ড কনক্লুশন করব। দেখেন আমরা যে তথ্যগুলো পেয়েছি, যে উদ্দেশ্যে আর কি মূলত রিপোর্টটা তৈরি করা ছিল, কনক্লুশনে এসে আমরা সেই রিপোর্টটাকে সেইটাই বলবো যে আমরা যা পাওয়ার, যে কারণে আমরা কাজ শুরু করেছিলাম, সেটাই যে রিসার্চ ফাইন্ডিংস আমরা পেয়েছি। মানে দেখছেন রিসার্চ ফাইন্ডিংস এক পেজের মধ্যেই হয়ে যাবে, যে আসলে আমি যে কাজটা নিয়ে রিপোর্টটা করেছি তার ফাইন্ডিংসটাই তার কনক্লুশনটাই। হ্যাঁ, এরপরে আপনি রেকমেন্ডেশনের মধ্যে তাকে সাজেস্ট করবেন যে আপনার বা প্রতিষ্ঠানের অমুক অমুক কাজ করার প্রয়োজন, বা আমার রেকমেন্ডেশনেই বা ভবিষ্যতে এটা নিয়ে আমি যে ভাবে কাজটা করতে পারিনি সেটা আরো ভালোভাবে কাজটা করার প্রয়োজন ছিল, এরকম ভবিষ্যৎ রেকমেন্ডেশন দিতে হবে, এরপর একটা কনক্লুশন দিতে হবে। ঠিক আছে, কনক্লুশন দেওয়ার পরে এটা হয়ে গেল কি, কনক্লুশন হয়ে গেলে সেটা হয়ে গেল আমার এই রিপোর্ট বডির কাজ শেষ হয়ে গেল। কনক্লুশন শেষ মানে রিপোর্ট বডি শেষ। ঠিক আছে, এরপরে লাস্ট বাট নট দি লিস্ট, সাপ্লিমেন্টাল পার্টস। সাপ্লিমেন্টাল পার্টসে এসে আপনাকে অবশ্যই বিবলিওগ্রাফি দিতে হবে। বিবলিওগ্রাফির বাংলা হচ্ছে গ্রন্থপুঞ্জি, এটাকে আপনি রেফারেন্স বলতে পারেন। ঠিক আছে, তার মানে দেখেন এখানে আমরা এটাতে দেখছি রেফারেন্স। ওকে, আমরা কিন্তু রেফারেন্স দেখলাম, দেখেছেন রেফারেন্স মানে কি, কোন কোন জায়গা থেকে তথ্যগুলো কালেক্ট করা হয়েছে, কোন কোন ওয়েবসাইট, কোন কোন জার্নাল, কোন কোন বুকস, সেইটার আর কি এখানে আমরা লিঙ্কটা দিয়ে দিয়েছি, বা রেফারেন্সটা এখানে এপিএ পদ্ধতিতে রেফারেন্সিং করা আছে, আপনারা এইগুলো পদ্ধতিতে রেফারেন্স করবেন। ওকে, তাহলে কি হলো, আমরা বিবলিওগ্রাফি অর বিবলিওগ্রাফির আন্ডারে আমরা রেফারেন্সিং করে থাকি। যদি কোনো বইয়ের নাম প্রয়োজন হয় তাহলে আর কি বিবলিওগ্রাফি শব্দটি লিখতে হয়। বিবলিওগ্রাফি শব্দের অর্থ হচ্ছে গ্রন্থপুঞ্জি। এর লাস্টে হচ্ছে অ্যাপেন্ডিক্স। লাস্ট কি, অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স মানে হচ্ছে আপনার কিছু তথ্য আপনার রিপোর্টের মধ্যে দেওয়ার প্রয়োজন ছিল কিন্তু জায়গা নেই, এই কারণে আপনি দিতে পারেননি, কিন্তু এই তথ্যটা জানার প্রয়োজন আছে, সেই কারণে আপনি শেষে এসে অ্যাপেন্ডিক্সটা দিয়ে দিলেন। যেমন মনে করেন আমার এই গবেষণায় আমার স্টুডেন্ট কি করেছে, সে কিন্তু সে এই গবেষণা করার জন্য যে কোশ্চেনারটা রেডি করেছিল সেটা কিন্তু অ্যাপেন্ডিক্সে দিয়ে দিয়েছে। ঠিক আছে, দুটো কোশ্চেনার ছিল। আরো যদি কোনো তথ্য দেওয়ার প্রয়োজন হয়, দেখেন অনেক পিকচার্স সে দিয়ে দিয়েছে আমার গরিলা মার্কেটিং এর। হ্যাঁ, সে এটা দিয়ে দিয়েছে, কারণ কি এই তথ্যগুলো, এই পিকচার্স গুলো দেখলে আমি বুঝতে পারছি, দেখছেন এটাকে একটা গরিলা মার্কেটিং বলা হচ্ছে। হ্যাঁ, দেখেন কফি নিচে পড়ে যাচ্ছে, এটা ম্যাকডোনাল্ডস এর কাপ দেখা যাচ্ছে যেটাতে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া হয়, এখানে আইসক্রিম পড়ে আছে। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু আইসক্রিম না, মূলত এগুলো সবই হচ্ছে গরিলা মার্কেটিং এর একটা এক্সাম্পল। সেটা লাস্টে আমাকে বোঝানোর জন্য দিয়ে দিয়েছে। সেই তদ্রুপ ভাবে কোনো ইনফরমেশন যদি বাকি থাকে লাস্টে অ্যাড করে দিতে হয় অ্যাপেন্ডিক্স লিখে। বুঝতে পেরেছেন? এটাই ছিল হচ্ছে আজকের চ্যাপ্টার 7। আপনারা কি বুঝতে পেরেছেন?
স্যার কিছুটা। ওকে, কিছুটা বুঝতে পারাও ভালো। এখন হচ্ছে আসুন ফিডব্যাক এবং কাজটা কি থাকবে। এই কাজটা আপনার জমা দিতে হবে হচ্ছে আপনার পরীক্ষা যেদিন তার আগের ফ্রাইডেতে। কাজটা কি, আপনারা হচ্ছে যেহেতু সবাই রিয়েল এস্টেট জব করেন, সেক্ষেত্রে আপনাদের কাজটা হবে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে যে কোনো একটি প্রোডাক্ট বিক্রির জন্য আপনাকে একটি এইরকম রিপোর্ট রেডি করতে হবে। যে কোনো প্রোডাক্ট মানে কি, কোনো একটা অ্যাপার্টমেন্ট সেল করা, হ্যাঁ, বা আপনার যে যে সেক্টরে কাজ করছেন ওই সেক্টরের কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস এর উপরে আপনি একটি রিপোর্ট তৈরি করবেন। হ্যাঁ, তার সেলিং রিপোর্ট বা কি অবস্থা সিচুয়েশন। অবশ্যই আমার রিপোর্ট রাইটিং এর যে এলিমেন্টস গুলো, যে পার্টস গুলো রয়েছে, অবশ্যই এভরি পার্ট শুড বি আইডেন্টিফাইড। যদি আপনার প্রতিষ্ঠানে নাও থাকে তাহলে আপনাকে হাইপোথেটিক্যালি তৈরি করতে হবে। ইউ শুড মেক ইট হাইপোথেটিক্যাল অর ফ্যাকচুয়াল। বুঝতে পেরেছেন? ফ্যাকচুয়াল হতে পারে, হাইপোথেটিক্যাল হতে পারে, দ্যার ইজ নো প্রবলেম, বাট আই এক্সপেক্ট ভেরি ফ্যাকচুয়াল বিকজ ইউ অল আর এক্সিকিউটিভস অ্যাজ পার আই নো। বুঝতে পেরেছেন? স্যার সবাই রেসপন্স করুন। আপনারা এখন আমাদের শেষের দিকে চলে এসেছি, তো এখন আমাদের স্যার পড়াশোনা কবে শেষ। দিতে হবে? কবে দিতে হবে সেটা আমি আবারও বলে দিচ্ছি। আপনারা আমার কি গুগল ক্লাসরুমে আছেন সবাই? জি স্যার। আচ্ছা, গুগল ক্লাসরুমে জি, আমি স্যার। ক্লাসের স্লাইডটা দিয়ে দিব। আর হচ্ছে আমি হচ্ছে ভিডিও চলছে, রেকর্ডিং চলছে, রেকর্ডিংটাও দিয়ে দিব। তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্টটা কি সেটাও দিয়ে দিব। তারপরেও আবার আমি বলি, অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনাদেরকে এতক্ষণ যে রিপোর্ট রাইটিংটা শেখালাম সেটা আপনাকে একটা প্র্যাকটিক্যাল রিপোর্ট রাইটিং করতে হবে। টপিকটা কি, যে ইন্ডাস্ট্রিতে জব করছেন সেই ইন্ডাস্ট্রি একটি সার্ভিস নিয়ে সেই ইন্ডাস্ট্রি একটি প্রোডাক্টের উপরে আপনাকে একটি রিপোর্ট রেডি করতে হবে। যে রিপোর্টে এই যে পার্টস গুলো, 3টা পার্টস নিয়ে কথা বলেছি, 3টা পার্টসের প্রত্যেকটি এলিমেন্টস থাকতে হবে। এবং স্যার হ্যান্ড রাইটিং কি অ্যালাউ না স্যার? হ্যান্ড রাইটিং অ্যালাউ করবো, হ্যান্ড রাইটিং করে ছবি তুলে দিলে হবে, কম্পিউটারে লিখেও ছবি তুলে দিলে হবে, কম্পিউটারে লিখে সরাসরি আমাকে মেইল করলেও হবে। ঠিক আছে? আপনারা গুগল ক্লাসরুমে জমা দিতে পারবেন, সেই ব্যবস্থা করে দিব আমি। বুঝতে পেরেছেন? তাহলে আমার আপনাদের যে অ্যাসাইনমেন্টটা, এটা 10 মার্কস, ইট ক্যারিজ 10 মার্কস দিস অ্যাসাইনমেন্ট। খুবই ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট আপনাদের জন্য। আপনাদের কি আমি কোর্স আউটলাইন দিয়েছি? মেবি গুগল ক্লাসরুমে কোর্স আউটলাইনটা দেওয়া আছে, না থাকলে আমি দিয়ে দিব। বুঝতে পেরেছেন? জি স্যার। সিয়ার সাহেব, কোর্স আউটলাইনটা দেওয়া নাই স্যার। আচ্ছা তাহলে দিয়ে দিব। স্যার আজকেও স্ক্রিনশট নিন একটু, সব সময় মাথায় স্যার রাখবেন। আমি স্ক্রিনশট নিয়ে নিছি। আজকে তো মাত্র 16 জন আছে। স্যার একটা প্রবলেম হচ্ছে যে আমাদের হ্যাঁ, দুইজন অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে, তো ওরা ঢুকতে পারছে না স্যার। ওরা আমারে ফোন দিছিল। তাহলে রিকোয়েস্ট পাঠাইলে তো আমার এখানে রিকোয়েস্ট আসার কথা স্যার, বাট এই যে আমারে 3-4 মিনিট আগে ফোন দিছিল, ওরা প্রথম দিকে ছিল স্যার। তাদের নামটাও আমাকে পাঠাবেন, সমস্যা নেই। ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি হোয়াটসঅ্যাপে টেক্সট করে দিব স্যার আপনারে। হোয়াটসঅ্যাপে টেক্সট করে দেবেন, তাহলে স্ক্রিনশটটাও পাঠাবেন আর হচ্ছে তাদের নামটা পাঠাবেন। ঠিক আছে? কারণ আমাদের অ্যাটেন্ডেন্স রাখার প্রয়োজন আছে। অ্যাটেন্ডেন্সে 10 মার্কস আছে স্যার। এটাকে মাথায় রাখবেন। অ্যাটেন্ডেন্সে 10 মার্কস আছে। স্যার এগুলা গুগল ক্লাসরুমে যে দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, ওই দিন 5টা একটা খুলছিলেন, পরে আমরা অনেকে ঢুকতে পারি না। সেকেন্ড গুগল ক্লাসরুমে আরেকটা কোড দিয়ে পরে আমরা সেকেন্ডটাতে জয়েন করছি। সেকেন্ডটাতে তো কিছু দেখি। আচ্ছা, তাহলে সেকেন্ডটাতে দিয়ে দিব, কারণ হচ্ছে আমি ফার্স্টটা তো অফিসিয়াল আইডিতে ক্রিয়েট করেছি। আমাদের অফিসিয়াল আইডিতে আপনাদের বলেছিলাম আপনাদের অফিসিয়াল যে ইমেইল আছে সেটাতে ঢুকতে হবে। ঠিক আছে? তো আপনারা যেহেতু ওটাতে ঢুকতে পারেন নাই, পার্সোনাল ইমেইল দিয়ে ঢুকেছেন, তাহলে পার্সোনাল ইমেইল দিয়ে পার্সোনালের সঙ্গে কমিউনিকেট করা যাবে। মাথায় রাখেন, পার্সোনাল বিষয় দিয়ে পার্সোনাল বিষয়ের সঙ্গে কমিউনিকেট করা যায়।
অফিসিয়াল বিষয় দিয়ে অফিসিয়াল বিষয়ের সঙ্গে কমিউনিকেট করা যায়। দ্যাটস ওয়াই আপনার পার্সোনাল ইমেল দিয়ে আমার পার্সোনাল ইমেল গুগল ক্লাসরুমে অ্যাটেন্ড করবেন। বুঝতে পেরেছেন? স্যার আমি আপনার অফিসিয়ালটাতে ইয়া করেছি, অ্যাড হয়েছি, কিন্তু স্যার অফিসিয়ালে আমি এখনো আপনার ওই কোডটা সম্ভবত পাইনি। অ্যাড হলে তো কোড লাগে না, অ্যাড হয় মানে আপনি কোড নিয়ে অ্যাড হয়েছেন। তারপরে ওখানে আমি কি ডকুমেন্টস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার গত ক্লাসে অ্যাটেন্ডেন্সটা মিস হয়ে গেছিল। অ্যাটেন্ডেন্সটা মিস হয়ে গেছিল, ক্লাস করেছিলেন? জি স্যার জি স্যার করেছি। ক্লাস করেছিলাম। ওকে, তাহলে অ্যাটেন্ডেন্স পেয়ে যাবেন, নো প্রবলেম। আমার ক্লাস যারা করবেন সবাই অ্যাটেন্ডেন্স পাবেন। হ্যাঁ, কিছু বলতে চাচ্ছেন? স্যার এর আগের দিন আমাদের যে গুগল ক্লাস